আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মডার্ন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি ফিনান্স ও ব্যাংকিং এর অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং এর উপর। এই অধ্যায়টি নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের সিলেবাসের অন্তর্ভুক্ত। ফিনান্স ও ব্যাংকিং এর এই অধ্যায়টি সবচেয়ে ছোট এবং সহজ অধ্যায়। এই অধ্যায়টির উপরে সৃজনশীল প্রশ্ন খুব কম হয়ে থাকে, বহু নির্বাচনী প্রশ্নই বেশি হয়। তো ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এই অধ্যায়টি পাঠ্য বই থেকে ভালোভাবে অধ্যয়ন করবে। তো আসো আমরা মূল আলোচনা যাই, এবং এই ফাঁকে তোমরা তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর পাঠ্য বইটি সামনে নিয়ে অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং খুলে বসো। এই অধ্যায় আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের যে কথাটি আসে সেটি হচ্ছে মুদ্রা কি। মুদ্রা কি? আচ্ছা, মুদ্রা কি এটা জানার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা আমার হাতে কয়েকটি টাকার নোট দেখতে পাচ্ছ। এই টাকা দিয়ে আমরা কি করি? নিশ্চয়ই তোমরা বলবে ক্রয় বিক্রয় করে থাকি। হ্যাঁ, ক্রয় বিক্রয় করে থাকি, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা কোনো বস্তুর আদান প্রদান করে থাকি, যেটাকে বলা হয় বিনিময়। তাহলে মুদ্রা কি? এর সহজ কথায় বলা যায় মুদ্রা হচ্ছে এক প্রকার বিনিময়ের মাধ্যম। আর একটু বিস্তারিতভাবে যদি বলি মুদ্রা বলতে কি বোঝায়, যে মুদ্রা হলো বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন। তোমরা বোর্ডে সংজ্ঞাটি দেখতে পাচ্ছ যে মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। আমরা যদি এই সংজ্ঞাটিকে ছোট ছোট অংশে ভাগ করি, এখানে উল্লেখযোগ্য তিনটি অংশ পাই। একটি হচ্ছে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন। প্রাচীনকালে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান প্রদান করত, অর্থাৎ একটি দ্রব্য দিয়ে আরেকটি দ্রব্য নিত। যার যে দ্রব্যের প্রয়োজন সে ওই দ্রব্যটি অন্য থেকে সংগ্রহ করত, নিজের থেকে কোনো দ্রব্য সামগ্রী দিয়ে। কিন্তু দিনে দিনে এই দ্রব্য বিনিময় প্রথা বিভিন্ন ধরনের সমস্যা ঘনীভূত হওয়ার কারণে তা দূরীভূত হয় এবং অর্থের মাধ্যমে এই বিনিময়ের কাজটি খুব সহজ এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়। যেমন ধরো তুমি একটি বই ক্রয় করবে, এখন বইটির মূল্য দোকানদারকে দিয়ে তুমি খুব সহজে বইটি মালিকানা অর্জন করতে পারো। তাহলে অর্থের মাধ্যমে খুব সহজেই বিনিময় করা যায়, অর্থাৎ এই বিনিময়টা হচ্ছে অর্থের বা মুদ্রার প্রধান এবং প্রথম কাজ। এরপরে আসে মূল্যের পরিমাপক। মুদ্রাকে মূল্যের পরিমাপক বলা হয়। মানে কি? মুদ্রার মাধ্যমে খুব সহজেই কোনো জিনিসের মূল্য নির্ধারণ করা যায়। যেমন একজন শ্রমিকের মজুরি কত হবে, একটি বইয়ের দাম কত হবে, তা খুব সহজেই মুদ্রার মাধ্যমে নির্ধারণ করা যায়। এই কারণে মুদ্রাকে মূল্যের পরিমাপক বলা হয়। এবং এরপরে আমরা দেখেছি যে সঞ্চয়ের বাহন হিসেবে মুদ্রা কাজ করে, অর্থাৎ মানুষ দুর্দিনে যেন কারো কাছে হাত পাততে না হয় সেই জন্য মানুষ সঞ্চয় করে থাকে। আর এই সঞ্চয়ের কাজটি প্রধানত অর্থের মাধ্যমেই করা হয়। যদি অর্থ না থাকতো, মুদ্রা না থাকতো, এই সঞ্চয়ের কাজটি দুরূহ হয়ে যেত। তাহলে আমরা যদি
এই তিনটি কথাকে একসাথে সংযুক্ত করে তাহলে পূর্ণাঙ্গ সংজ্ঞাটি কি দাঁড়াচ্ছে? মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম এবং এটি সবার নিকট গ্রহণীয়, যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তো মুদ্রার সংজ্ঞা আমরা জানলাম, মুদ্রা কি সেটা বুঝলাম। তাহলে এই মুদ্রার ইতিহাসটা কিভাবে হলো সেটা আমাদের জানা দরকার। মুদ্রার ইতিহাস খুবই প্রাচীন এবং বিচিত্র। প্রাচীন কাল থেকেই মুদ্রার প্রচলন হয়ে আসতেছে, তবে তখনকার দিনে এই আধুনিক যুগের মতো কাগজি মুদ্রার প্রচলন ছিল না। প্রাচীনকালে মানুষ এই দ্রব্যের আদান প্রদানের জন্য যে সকল মুদ্রা ব্যবহার করত সেগুলো মধ্যে উল্লেখযোগ্য ছিল শামুক, ঝিনুক, হাতির দাঁত, এরপর স্বর্ণ, তামা, রৌপ্য ইত্যাদি ইত্যাদি মুদ্রা। কালের আবর্তনে এগুলো বিলুপ্ত হয়ে যায় এবং বর্তমান যুগে আমরা এই কাগজি মুদ্রা পাই। মুদ্রার ইতিহাসের পর আমাদের জানা দরকার ব্যাংক কি। ব্যাংক শব্দটি ল্যাটিন শব্দ ব্যাংকো, ব্যাংকাস ইত্যাদি শব্দ থেকে আবির্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে লম্বা টুল বা লম্বা বেঞ্চ। তাহলে ব্যাংক বলতে কি বোঝায়, ব্যাংক কাকে বলে? তোমরা শিক্ষার্থীরা মনে করো যে যেখানে টাকা জমা রাখা হয় তাকে ব্যাংক বলা হয়। না, আসলে এটা ভুল ধারণা। যে ব্যাংক বলতে কি বোঝায় এ কথা আসলেই প্রথমে আমাদের বলতে হবে যে ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, যেখানে মানুষ কোনো জিনিস আমানত রাখে, আর ব্যাংক ওই আমানতকৃত অর্থ সুদের বিনিময়ে অন্যদেরকে ঋণ প্রদান করে থাকে এবং এই সুদ তার জন্য মুনাফা হিসেবে পরিগণিত হয়। তাহলে ব্যাংক কি, আমরা যদি সংজ্ঞাটি এভাবে বলি, ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানতকারী থেকে আমানত সংগ্রহ করে সংগৃহীত আমানত সুদের বিনিময়ে অন্যকে ঋণ প্রদান করে। এছাড়াও ব্যাংক আরো বিবিধ কার্যাবলী সম্পন্ন করে থাকে, তবে এটা হচ্ছে ব্যাংকের প্রধান কাজ। ব্যাংক কি এটা জানার পরে আমাদের প্রশ্ন জাগতে পারে যে মুদ্রা ও ব্যাংকের মধ্যে সম্পর্ক, যে মুদ্রা ও ব্যাংকের মধ্যে কি কোনো সম্পর্ক বিদ্যমান বা কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই মুদ্রা ও ব্যাংকের মধ্যে সম্পর্ক বিদ্যমান, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে মুদ্রা ছাড়া আমরা ব্যাংক ব্যবস্থার কথা চিন্তাও করতে পারি না। ব্যাংকে সকল কাজ মুদ্রাকে কেন্দ্র করে পরিচালিত হয়, এজন্য মুদ্রাকে ব্যাংকের জননী বলা হয়। ব্যাংক তার যত ধরনের কার্যক্রম আছে সকল কার্যক্রমের সাথেই দেখা যাচ্ছে যে মুদ্রা জড়িত। আমরা যে আমানত রাখি বা ব্যাংক থেকে যে আমরা ঋণ গ্রহণ করি, এই সকল কার্যক্রম মুদ্রার মাধ্যমেই পরিচালিত হয়। মুদ্রা ছাড়া ব্যাংকের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কাজেই মুদ্রা ও ব্যাংকের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আমাদের দেখা যাচ্ছে যে ব্যাংকিং, অর্থাৎ মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। এই ব্যাংকিং কি, ব্যাংকিং বলতে কি বোঝায়? সাধারণ অর্থে বলা যায় ব্যাংক এর কার্যক্রমকেই ব্যাংকিং বলা হয়। অর্থাৎ ব্যাংক যত ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, আমানত সংগ্রহ করা, ঋণ প্রদান করা,
এছাড়া বিভিন্ন ধরনের কার্যক্রম ব্যাংক পরিচালনা করে থাকে। ব্যাংকের এই সকল কার্যক্রমকেই ব্যাংকিং বলা হয়। আমি ব্যাংকিং এর মধ্যে এখানে উল্লেখযোগ্য কয়েকটি কার্যগুলি লিখলাম, যে একটি হচ্ছে জনগণ থেকে অর্থ অথবা আমানত সংগ্রহ করা, ঋণ দান, বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন, যেটাকে আমরা সংক্ষেপে এলসি হিসেবে জানি, এরপর অর্থ স্থানান্তর, মূল্যবান দলিল অথবা বস্তু সংরক্ষণের ব্যবস্থা করা। এগুলো ছাড়াও ব্যাংকের আরো বিবিধ কার্যাবলী আছে, আমরা এগুলো একটু আলোকপাত করি। দেখো, প্রথমেই আমি লিখলাম যে জনগণ থেকে অর্থ বা আমানত সংগ্রহ করা। ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ হচ্ছে জনগণ থেকে আমানত সংগ্রহ করা। ব্যাংকের যে মূলধন প্রয়োজন, এই মূলধনের প্রধান উৎস হচ্ছে জনগণ থেকে সংগৃহীত আমানত। আমানতই হচ্ছে ব্যাংকের মূলধনের প্রধান উৎস। ব্যাংক সাধারণ মানুষের এই প্রয়োজনের অতিরিক্ত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে থাকে। এরপরে আছে ঋণ দান। ব্যাংক জনগণ থেকে এই আমানত সংগ্রহ করে তা নিজের কাছে গচ্ছিত অবস্থায় রেখে দেয় না, তা বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঋণ প্রদান করা। যাদের অর্থের প্রয়োজন তারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে সুদের বিনিময়ে। এরপরে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, অর্থাৎ বৈদেশিক পণ্য আমদানি রপ্তানি, এই সকল কাজে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমদানি রপ্তানির ক্ষেত্রে অর্থায়নের যে কাজটি, তা ব্যাংক আমদানিকারকের পক্ষে করে থাকে। একে সংক্ষেপে বলা হয় এলসি, যার পূর্ণরূপ হচ্ছে লেটার অফ ক্রেডিট। বাংলা বলা হয় এটাকে প্রত্যয়নপত্র। অর্থাৎ পরীক্ষায় তোমরা এইভাবে পেতে পারো যে প্রত্যয়নপত্র বা লেটার অফ ক্রেডিট বা এলসি বলতে কি বোঝায়। এটার সংক্ষেপ উত্তর হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে বাণিজ্যিক ব্যাংক রপ্তানিকারককে যে প্রত্যয়নপত্র ইস্যু করে থাকে তাকে লেটার অফ ক্রেডিট বা সংক্ষেপে এলসি বলা হয়। এলসি শুধুমাত্র বৈদেশিক আমদানি রপ্তানির ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে, আর এটি আমদানিকারকের পক্ষে বাণিজ্যিক ব্যাংক রপ্তানিকারককে ইস্যু করে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অর্থ স্থানান্তর। বর্তমান কালে ব্যবসায়ের কার্যাবলী সহজ করা সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্থ স্থানান্তরের প্রয়োজন হয়। এই অর্থ স্থানান্তরের কাজটি ব্যাংক খুব সহজেই করে থাকে। অর্থ স্থানান্তরের মাধ্যমে আমাদের দৈনন্দিন কার্যাবলী অনেক সহজ থেকে সহজতর হয়ে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি মূল্যবান দলিল অথবা বস্তু সংরক্ষণের ব্যবস্থা করা। মূল্যবান দলিল যেমন ব্যবসায়ের ট্রেড লাইসেন্স, বাড়ির জমির দলিল, গহনাপত্র, এভাবে বিভিন্ন দ্রব্য সামগ্রী মানুষ অনেক সময় নিজের বাসা বাড়িতে রাখলে তা নিরাপত্তাহীনতা ভুগতে পারে। যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানুষ এগুলো ব্যাংকে জমা রাখে, অর্থাৎ ব্যাংক তার লকার ভাড়া দিয়ে থাকে। এই সকল মূল্যবান দ্রব্য সামগ্রী ব্যাংক নিজের কাছে গচ্ছিত রাখে, জনগণের এই সম্পত্তির নিরাপত্তা প্রদান করে থাকে। বিনিময়ে ব্যাংক জনগণ থেকে একটি নির্দিষ্ট হারে চার্জ আদায় করে। তাহলে দেখো, জনগণ থেকে অর্থ আমানত সংগ্রহ করা, ঋণ দান,
বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন, অর্থ স্থানান্তর, মূল্যবান দলিল অথবা বস্তু সংরক্ষণ করা, এগুলো ছাড়াও ব্যাংক আরো বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। ব্যাংকের এই যাবতীয় কার্যক্রমকেই ব্যাংকিং বলে। তাহলে এখন যদি আমরা অধ্যায়ের নামের দিকে একটু লক্ষ্য করে দেখো, মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, এই তিনটি কথা একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমরা মুদ্রা ছাড়া ব্যাংকের কথা চিন্তাও করতে পারি না, আর ব্যাংকিং বলতে বোঝাচ্ছে ব্যাংকের যাবতীয় কার্যক্রমকেই ব্যাংকিং বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়ের পাঠ্য বইয়ের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়বে, কেননা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর ভালোভাবে দেওয়ার জন্য পাঠ্য বইটি ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি প্রথমে বলছিলাম এই অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন কম হয়, তোমরা ভালোভাবে অধ্যায়টি পড়বে, আর বাসায় নিশ্চয়ই তোমাদের অন্যান্য বিষয়েরও যথাযথভাবে অধ্যয়ন করতেছ। যদি কোনো বিষয় না বোঝো, সেই বিষয়ের শিক্ষককে তোমরা ফোন করো, তোমাদের সমস্যা সমাধান করতে পারো। বাসায় তোমাদের পড়ালেখা যথাযথভাবে চালিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।